আমার ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই গল্পটা আজকে তোমাদের বলবো। আমি জানি এসব গল্প কেউ কখনো কাউকে বলে না, তবু আমি বলবো, তাই ধৈর্যে সহকারে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি শিওর বলতে পারি, সম্পূর্ণ গল্পটি শুনলে তোমাদের ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে যাবে। রাজেশ কলেজের ছাত্র, তার বয়স 23 বছর। কলকাতাতে 4 বছর হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে। গত বছরই চাকরি পেয়েছে, আর এবছর কলকাতায় হয়েছে। মাঝে মাঝে বাড়ি আসত আর 3-4 দিন থেকে আবার ফিরে যেত। বাড়িতে রাজেশের মা সুনিতা দেবী থাকে। বছর দুয়েক আগে রাজেশের বাবা মারা গেছে স্ট্রোক করে। রাজেশের পারিবারিক আয় ভালো নয়। রাজেশের বাবা একটা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল, যেটা দিয়ে রাজেশের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। সুনিতা দেবীর বয়স 42 বছর এবং খুব সুন্দর দেখতে। এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে। সুনিতা দেবীর স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত, আর মনে মনে ভাবত ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বুকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। সুনিতার এক বান্ধবী সীমা সুনিতার বাড়ির কিছু দূরেই থাকে। সীমার স্বামী সেনাবাহিনীতে চাকুরি করাকালীন মারা যায়। সীমার একটাই মেয়ে রিমা। সীমার মেয়ে রিমার বয়স 21 বছর, কলেজে পড়ছে। সীমার আর্থিক অবস্থা অনেক ভালো, নিজেদের দোতলা বাড়ি আছে। সীমা সুনিতাকে বলেছে যে রাজেশের সাথে রিমার বিয়ে দিতে, কারণ রাজেশকে খুব পছন্দ সীমার। রাজেশরা ভাড়া বাড়িতে থাকত, একটাই ঘর, রান্নাঘর আর বাথরুম। যেহেতু সুনিতার স্বামী মারা যাওয়ার পরে একাই থাকত, তাই কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবার রাজেশ ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই সুনিতা চিন্তা করছে ছিল। তাই একদিন সুনিতা সীমাকে এই কথাগুলো বলল। সীমা সব শুনে বলল, সুনিতা, তোকে তো আমি বলেছি রাজেশ কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণ দেখে রাজেশ আর রিমার বিয়েটা দিয়ে দেব, আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব। এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি, তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে। সুনিতা সীমার কথা শুনে আনন্দে বলল, আমি ছেলে এলে ওর সাথে কথা বলে তোকে জানাব। কিছুদিনের মধ্যেই রাজেশ ফোন করে জানাল যে শুক্রবার সে বাড়ি আসছে। প্রায় 6 মাস পরে রাজেশ বাড়ি ফিরছে বলে সেদিন সুনিতা ভালো ভালো রান্না করে রেখেছিল। তারপর স্নান করে একটা ভালো শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রায় 11টা নাগাদ রাজেশ বাড়ির সামনে এসে দরজায় কলা নাড়ল। সুনিতা দরজা খুলে দেখল 3-4টা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে রাজেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঘরে এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরল রাজেশ। সুনিতাও রাজেশকে জড়িয়ে ধরে থাকল কিছুক্ষণ। তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সুনিতা বলল, অনেক বেলা হয়ে গেছে রাজেশ, যা স্নান করে নিয়ে আগে খেয়ে নে, তারপর না হয় ব্যাগগুলো থেকে সব বার করবি আর গল্প করা যাবে। রাজেশ বলল, ঠিক বলেছ মা, খিদে পেট জ্বলছে, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি, তুমি খাবার বাড়ো। এই বলে রাজেশ বাথরুমে চলে গেল। ভেতরে দেখল ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে, তাই দেরি না করে ভালো করে স্নান করে রাজেশ হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখল মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে। রাজেশ মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল। খেতে খেতে মাকে দেখছিল রাজেশ, আর মনে মনে ভাবল যে মাকে আগের থেকে যেন আরও সুন্দরী লাগছে। সুনিতা সেটা দেখে জিজ্ঞেস করো, কি এত দেখছিস রাজেশ? রাজেশ বলল, তোমায় দেখছি মা, তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে, এটা কি নতুন শাড়ি? সুনিতা বলল, না রে, এটা পুরনো শাড়ি, তবে খুব কম পরেছি বলে এটা নতুনের মতো লাগছে। রাজেশ বলল, মা, চাকরি তো আমি পেয়ে গেছি, এবার আর তোমার কোনো দুঃখ রাখব না। সুনিতা হেসে বলল, সে আমি জানি রাজেশ, আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি। এই শুনে রাজেশ হেসে বলল, সে আর বলতে হয় না, আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব। রাজেশের কথা শুনে সুনিতাও হেসে উঠল। এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করল। সুনিতা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল। রাজেশ হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে শুরু করল। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে 2টা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পরে সুনিতা ঘরে এসে বিছানায় বসল। সুনিতা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল, তোর সব জামা তো পুরনো হয়ে গেছে, এবার কিছু নতুন কিনে নিস। রাজেশ বলল, ঠিক আছে মা, এ মাসের স্যালারি পেয়ে তোমার আর আমার জন্য নতুন কাপড় কিনব। তারপর রাজেশ সব জিনিস বিছানা থেকে সরিয়ে সুনিতার মুখোমুখি বসে গল্প করতে শুরু করল। সুনিতা বলল, রাজেশ, এখন তোর কিরকম লাগছে? পড়াশোনা করে চাকরি করছিস, এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল। রাজেশ বলল,
সেরকম কিছু না, কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো, এই জন্যে আমি খুব খুশি। এই বলে মায়েরা কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সুনিতা ছেলের কথা শুনে খুব খুশি হল, আর গীতে সে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। রাজেশ শুয়ে শুয়ে সুনিতাকে দেখছিল আর মনে মনে ভাবছিল, মাকে সত্যি খুব সুন্দর দেখতে। এইভাবে কিছুক্ষণ থাকার পরে সুনিতা হেসে বলল, রাজেশ, এবার সীমার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্যে। রাজেশ তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে মায়ের দুই কাঁধে দুহাত রেখে বলল, না মা, এখন নয়, এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময়, বুকে নয়। সুনিতা হেসে বলল, আমি তো ভালোই আছি, এবার তোর একটা বউ এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে। রাজেশ নিজের মুখটা সুনিতার মুখের কাছে এনে বলল, আমাদের কি সুবিধা হবে মা, বউ এলে? সুনিতা বলল, আমার একটা গল্প করার সাথী হবে আর তোর চিরজীবনের সাথী হবে। আর সত্যি বলছি, রিমা খুব সুন্দরী মেয়ে, তোকে খুব সুখে রাখবে। রাজেশ সুনিতাকে বলল, আমি তোমায় সুখে রাখব, তাই তোমার আর কিছু লাগবে না। সুনিতা রাজেশের কথা শুনে একটু চমকে উঠে বলল, ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নিয়ে নে, আমি একটু বেরোচ্ছি, একবারে বাজার করে ফিরব। এই বলে সুনিতা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল। রাজেশও উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল। কিছুক্ষণ পরে সুনিতা বাড়ি থেকে বেরিয়ে যেতেই রাজেশ দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে মায়ের একটা ছোট জামা দেখে নাক দিয়ে গন্ধ নিতে লাগল। রাজেশ হোস্টেলে থাকাকালীন বন্ধুদের পাল্লায় পড়ে এসব বই পড়া শুরু করেছিল। সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত। সেই জন্যে 6 মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। তারপর থেকে হোস্টেলে রাজেশ বই পড়তে পড়তে মায়ের ছোট জামা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত। যেহেতু খুব ক্লান্ত ছিল, তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পরে বাথরুমে এগিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখল বাথরুমে মায়ের একটা ছোট জামা ঝোলানো আছে। সুনিতা তাড়াহুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল। রাজেশ পেচ্ছাপ করে ওটা নিজের নাকে সুখে বুঝল এটা মায়ের ব্যবহার করা, সেটা সুনিতা ধুতে ভুলে গেছে। রাজেশ অনেকক্ষণ সেইটা নাকে নিয়ে গন্ধ শুকতে লাগল। রাজেশ নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে নিজের কাজ করতে লেগে গেল। প্রায় 15 মিনিট ধরে চল সেই কাজ। তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এলো। মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে, কিন্তু ও এটাও বুঝতে পারল আজকে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে। কিছুক্ষণ পরে রাজেশের পাব্যবোধ পরিবর্তন হল আর ভাবতে লাগল কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায়। এসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেল, আর ঠিক তখন দরজায় আওয়াজ হল। রাজেশ দরজা খুলে দেখল সুনিতা দাঁড়িয়ে আছে, দুহাতের দুটো বাজারের ব্যাগ নিয়ে। গীতের সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল দিল সুনিতাকে। সুনিতা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করো, সারা দুপুর আর বিকেল কি করলি রাজেশ? একটু ঘুমিয়েছিলিস? হ্যাঁ মা, অল্প ঘুমিয়েছিলাম। ভালো করেছিস, আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি, তোর জন্যে কাটলেটও এনেছি। এই বলে সুনিতা তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। রাজেশ তখন মাকে সারপ্রাইজ দিবে বলে নিজে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করল, আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলেট দুটো একটা ডিশে রাখল। বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে রাজেশ চা বানাচ্ছিল। এদিকে গোসল করতে করতে সুনিতা হঠাৎ দেখে তার ছোট কাপটা দড়িতে ঝুলছে। সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল এই সব কিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল। রাজেশ যে কি ভেবেছে কে জানে। নিজেকেই কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে সুনিতা বাথরুম থেকে ঘরে এসে দেখল রাজেশ একটা ট্রে 2 কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে। সুনিতা হেসে বলল, বাহ, একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস, খুব ভালো, বুকে তুই খুব সুখে রাখবি। এখন তোমাকে সুখী করি, তারপর অন্য কেউ। সুনিতা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে রাজেশকে বলল, আমি দরজাটা ভিজিয়ে দিয়ে রান্নাঘরে শাড়িটা পরে আসছি। রাজেশ এগিয়ে গিয়ে সুনিতার হাত ধরে বলল, তুমি এই ঘরে চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও। এই বলে রাজেশ ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল। ছেলের ব্যবহারে সুনিতা খুব খুশি হল। ঘরে ড্রেস চেঞ্জ করতে রাজেশ দরজাটায় একটু ফাঁকা রেখে ভিজিয়ে রেখেছিল, যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়। রাজেশ দরজার ফাঁক থেকে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এদিকে সুনিতা ততক্ষণে শাড়িটাও পরে নিয়ে রাজেশকে ডাকল ঘরের ভেতরে আসার জন্যে। রাজেশ মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরের ভেতরে এলো এবং হঠাৎ খেয়াল করল ওরটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কোনো ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানাতে বসল। সুনিতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল,
তাই ছেলের দিকে খেয়াল করেনি। রাজেশ সুনিতাকে ডাকল, এসো মা, চা আর কাটলেট ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও আগে। ঠিক আছে, চল খেয়ে নি। এই বলে বিছানায় এসে রাজেশের মুখোমুখি বসে দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগল। বাহ রাজেশ, চাটা তো খুব ভালো বানিয়েছিস। তোমার ভালো লেগেছে মা? আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম। সুনিতা হেসে উঠে রাজেশের গালটা ধরে বলল, সত্যি ভালো হয়েছে, আমার ছেলে এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে। রাজেশও তখন মায়ের গালটা ধরে বলল, তোমারও সব খেয়াল রাখবে তোমার ছেলে। দুজনেই একসাথে হেসে উঠল। আচ্ছা রাজেশ, তোর চাকরি শুরু কবে থেকে? আজ 24 তারিখ, পরের মাসের 4 তারিখে অফিস জয়েন করতে হবে। একটা কথা বলার ছিল। কি কথা মা? বল সীমা, কি? তোর মনে আছে সীমা মাসি? কেন মনে রাখব না? আমায় এত ভালোবাসে। সেটা জানি, তোকে ভালোবাসে বলেই একটা প্রস্তাব রেখেছে। কি প্রস্তাব? সীমা তোর সাথে রিমার বিয়ে দিতে চায়। রাজেশ লজ্জা পেয়ে বলল, এখন আমি বিয়ে করব না। সীমা বলেছে রিমার সাথে তোর বিয়ে হবার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকব। আমি বলেছি যে রাজেশের সাথে কথা বলে জানাব। তুই কি বলিস এ ব্যাপারে? বিয়ের ব্যাপারটায় আমায় একটু সময় দাও। বুঝলাম ছেলে লজ্জা করছে। ঠিক আছে, তুই সময় নিয়ে চিন্তা করে আমায় জানাস। কিন্তু আমাদের ঘরটা খুব ছোট, দুজনের জন্য। আগে তুই ছোট ছিলিস তাই কোনোতে চলে যেত, কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস। এমন কিছু ছোট নয় আমাদের ঘর, আমাদের দুজনের জন্য যথেষ্ট। কিন্তু তোর অসুবিধে হবে। আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে। এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না। রাজেশ সুনিতার কথা শুনে মনে মনে বলল, আমি তো চাই তুমি ঘরে ছাড়বে, আর আমি দরজার খাক দিয়ে তোমার দেখব। সুনিতা রাজেশের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস এত? কি করবি সেটা তো বলো। রাজেশ সঙ্গে সঙ্গে বলল, না কিছু ভাবছিলাম না, তবে এখন ওখানে যাব না। কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই হবে। ঠিক আছে, তুই টিভি দেখ, আমি রাতের রান্নাটা করে নিই। এই বলে সুনিতা চায়ের ট্রেটা নিয়ে রান্নাঘরে চলে গেল। গীতের টিভি দেখতে লাগল, কিন্তু ভালো লাগছিল না। তাই রাজেশ রান্নাঘরে গিয়ে দেখল মা এক মনে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছিল। রাজেশ পেছন থেকে সুনিতাকে একটু হামি দিয়ে জিজ্ঞেস করল, মা আজ কি রান্না করছ? সুনিতা চমকে উঠে হালকা হেসে বলল, আজ ডিমের ঝোল ভাত আর আলু পোস্তা। রাজেশ মায়ের কানে কানে বলল, তোমার হাতের রান্নার কোনো জবাব নেই মা। সুনিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই দুষ্টু, এখন ছাড় আমায়, না হলে রান্না করতে দেরি হবে, হয়ে যাবে। রাজেশ আরও হামি দিয়ে বলল, আমার মিষ্টি মায়ের হাতের রান্নায় আমার মন ভরে যায়। সুনিতা হেসে বলল, এবার যা এখান থেকে, আমার রান্নাটা করতে দে। রাজেশ তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল। প্রায় 1 ঘণ্টা পরে সুনিতা এসে রাজেশের পোষে বসল। সুনিতা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে। রাজেশ বলল, মা তুমি তো ঘেমে গেছ, শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও। ছেলের কথা শুনে সুনিতা বলল, আমি ছিলাম তুই কি ভাববি, তাই অন্য কিছু পরছিলাম না। রাজেশ অবাক হয়ে সুনিতার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি ভাবব? যাও চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি। সুনিতা বলল, আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি, তুই টিভি দেখো। এই বলে সুনিতা বাথরুমে চলে গেল। রাজেশ মনে মনে ভাবল, আর একটা সুযোগ নষ্ট হল মাকে ওভাবে দেখার। সুনিতা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে রাজেশের ওরকমভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগল। মনে মনে ভাবছিল, রাজেশ কি তাহলে ইচ্ছে করে ওসব করছিল? না, এটা হঠাৎ হয়েছিল। একটু চোখে চোখে রাজেশকে রাখতে হবে, কারণ এই বয়সটা খুব বাজে। এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে কাপড়টা পরে নিল। রাজেশ না থাকলে মাঝে মাঝে সুনিতা এক কাপড়ে রাতে ঘুমাত, কিন্তু এখন সেটা আর হবে না। এমনিতে সুনিতা খুব ওই স্বভাবের, আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে। কিছুক্ষণ পরে সুনিতা বাথরুম থেকে বেরিয়ে এসে রাজেশের সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল। রাত প্রায় 10টা বাজে ঘড়িতে। এবার খাবার পালা। সুনিতা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এলো। রাজেশ আর সুনিতা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল। রাজেশ খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখো, সুনিতা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মায়েরটা নিচে নেমে যাচ্ছিল আর রাজেশটা দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ সুনিতা রাজেশের দিকে তাকিয়ে দেখতে পায় যে রাজেশ ওর দিকে তাকিয়ে আছে।
সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু ওপরে তুলে নিল, আর তখন রাজেশ আর সুনিতার চোখাচোখি হল। রাজেশ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল, ইস, মা এবার বুঝতে পেরেছে, বকে না দেয়। কিন্তু সুনিতা কিছুই বলল না, শুধু বলল, খাবারের দিকে মন দিয়ে। রাজেশ হাফ ছেড়ে বাঁচল। এইভাবে দুজনের খাওয়া শেষ হল। তারপর সুনিতা সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতে বিছানা করতে লাগল। সেটা দেখে রাজেশ জিজ্ঞেস করল, মা, তুমি কি নিচে শুবে? হেয়ারে বিছানায় দুজনের অসুবিধে হবে। গীতের সঙ্গে সঙ্গে সুনিতার হাত থেকে সব কিছু কেড়ে বিছানায় রেখে বলল, এই খাটে আমাদের দুজনের ভালো মন্দ হয়ে যাবে, তাই তুমি চিন্তা করো না। সুনিতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাজেশের জেদে মুখে আর কিছু বলল না। কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। রাজেশ ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সুনিতা শুয়ে শুয়ে সারাদিনের কথা ভাবতে লাগল। বিশেষ করে রাতে ছিলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, ভাবতে ভাবতে একটু মথুরা হয়ে পড়ল। মনে মনে চিন্তা করল যে এবার থেকে রাজেশের সবকিছু ভালো মতো লক্ষ্য করতে হবে। এসব ভাবতে ভাবতে সুনিতা ঘুমিয়ে পড়ল। চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা সুনিতার অভ্যাস। সুনিতা ঘুম থেকে উঠে রাজেশের দিকে তাকিয়ে দেখল রাজেশ গভীর ঘুমে আচ্ছন্ন। একটু নিচের দিকে তাকাতে দেখল রাজেশের হাফ প্যান্ট তাঁবু হয়ে গেছে। সেটা দেখে সুনিতা মনে মনে ভাবল, ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাঁবু হয়ে গেছে। তারপর নিজের মনে হাসতে হাসতে রুমে চলে গেল। তারপর রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে রাজেশকে ডাকল। রাজেশ ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে, একটা সুন্দর শাড়ি পরে। কটা বাজে মা? এত সকালে তোমার স্নান হয়ে গেছে? 10টা বাজছে। আমায় একটু গৌরীর সাথে বেরোতে হবে। তোর জন্য রান্না করা আছে, দুপুরে স্নান করে খেয়ে নিস, সন্ধেবেলায় আবার দেখা হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। কাল তো রবিবার, কেন কোথাও বেরোবি নাকি? রাজেশ সুনিতার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে সুনিতাকে ধরে একটা পাপ্পা দিয়ে বলল, দেখি কি প্ল্যান করা যায়। সুনিতা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল, আবার দুষ্টুমি হচ্ছে, আমার শাড়ি নষ্ট হয়ে যাবে, এখন ছাড় আমায়, পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবি। তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা। এই বলে আবার সুনিতাকে ধরে রাজেশ আর মায়ের শরীরের কোমলতা অনুভব করতে থাকে। সুনিতারও ভালো লাগছিল, কিন্তু ওর দেরি হয়ে যাবে, তাই জোরে করে রাজেশকে সরিয়ে দিয়ে বলল, আমি এবার আসি, বুঝলি না, না হলে দেরি হয়ে যাবে, তুই সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, সাবধানে যেও। এরপরে সুনিতা নিজের শাড়িটা ঠিক করে রাজেশের দিকে একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাজেশ দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল কি করবে সারাদিন। কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানায় রাখল। দেখল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কিছুক্ষণ না দিয়ে সবগুলো শুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল রাজেশ। তারপর রাজেশ ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করল। রাজেশ মনে মনে একটা মতলব করল, কি করে মাকে প্রতিদিন ওভাবে দেখা যায়, কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না। তাই ভাবল বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালো মতো দেখতে পাবে। একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় রাজেশ একটা ফুটো করে দিল। দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে, যেখান থেকে ভেতরের দৃশ্য ভালো মতো দেখা যাবে। তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমাতে গেল রাজেশ। ঘুম থেকে উঠে দেখল যে সন্ধে হয়ে গেছে আর সুনিতার আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে রাজেশ দরজা খুলে দিয়ে দেখল সুনিতা এসেছে। ভেতরে এসে সুনিতা বলল, রাজেশ, দুপুরে খেয়েছিলিস তো? হ্যাঁ মা, খেয়েছিলাম। তোমার দিনটা কেমন কাটল? সুনিতা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল, আমার আবার দিন কেমন কাটবে, যেরকম কাটা সেরকম কেটেছে। তুমি যাও, বাথরুমে ফ্রেশ হয়ে এসো, আমি চা বানাচ্ছি। সুনিতা সেটা শুনে বাথরুমে চলে গেল, আর রাজেশও রান্নাঘরে চলে গেল। সুনিতা বাথরুমের দরজা বন্ধ করতেই রাজেশ দরজার ফুটোয় চোখ রাখল। রাজেশ শুধু দেখতে লাগল নিজের মাকে, আর এক হাত দিয়ে কাজ করতে লাগল। এদিকে গ্যাসে জল গরম হয়ে ফুটছে, তাই তাড়াতাড়ি চা বানানোতে মন দিল, কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা মুছতে পারল না। কিছুক্ষণ পরে রাজেশের চা বানানো শেষ হল। এদিকে সুনিতার স্নান হয়ে গেছে, আর সুনিতা বাইরে এলো। ঘরে গিয়ে সুনিতা চুল আঁচড়াতে লাগল, আর রাজেশ চা নিয়ে এসে বিছানায় বসে সুনিতাকে দেখছিল। সুনিতা আয়নায় সেটা দেখে রাজেশকে জিজ্ঞেস করল, সারাদিন কি কি করলি? ঘর, রান্নাঘর পরিষ্কার করলাম, আর মনে মনে বলল, বাথরুমে ফুটো করলাম তোমায় দেখব বলে।
সুনিতা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গেল। দেখল ছেলে সব ভালোভাবে পরিষ্কার করেছে। আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল, বাবা, তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস, আমার লক্ষ্মী ছেলে। এই বলে কাপটা টেবিলে রেখে 2 হাত বাড়িয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে, আয় আমার কাছে। গীতের সঙ্গে সঙ্গে সুনিতার কাছে ছুটে গেল। এভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হল। তারপর সুনিতা রান্নাঘরে চলে গেল রান্না করতে, আর রাজেশ টিভি দেখতে লাগল। কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল। আজও রাজেশ একইভাবে সুনিতার দিকে তাকিয়ে গভীরভাবে দেখছিল, আর আজ সুনিতা সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। এইভাবে খাওয়া শেষ করে সুনিতা আর রাজেশ বিছানায় শুতে এলো। দুজনে পাশাপাশি শুয়ে আছে, ঘরে নাইট বাল্বটা জ্বলছে। সুনিতা চিন্তা করছে রাজেশ কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে। রাজেশের মাথায় শুধু মায়ের স্নান করার দৃশ্যগুলো আসছিল। এভাবে দুজন ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রাজেশ টয়লেটে গিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলো দেখে ল্যাহরটা ওপরে উঠে গেছে। রাজেশ আস্তে আস্তে এসে সুনিতাকে দেখতে লাগল। তারপর রাজেশ মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গেল। খুব ভালোই লাগছিল রাজেশের। হাত দিতেই সঙ্গে সঙ্গে সুনিতা একটু নড়ে উঠল। সেটা দেখেই ভয়ে রাজেশ তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সুনিতা তখন পাশ ফিরে শুল। রাজেশ আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুনিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলে উপুর হয়ে। মা ছেলে গভীর রাতে নিজের ছেলে। সূচিপত্র দেখে আরেকবার চমকাল সুনিতা। একটা গল্পের কিছু অংশ পড়ল। অবাক হয়ে ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব, আর রাজেশ এই বই পেল কোথায়? তাহলে কি এসব গল্প পড়েই সে আমাকে নিয়ে ওসব কথা ভাবে? সুনিতা বিছানায় শুয়ে শুয়ে 2টো গল্প শেষ করল এবং এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে শুয়েই তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে বাথরুমে চলে গিয়ে সুনিতা নিজেকে পরিষ্কার করল। অনেকদিন পরে আজ সুনিতা খুব উত্তেজনা অনুভব করল। হঠাৎ দরজার আওয়াজ শুনে সুনিতা দরজাটা খুলে দেখল রাজেশ। রাজেশ ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল। মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম, আর মায়েরা চোখ মুখটা কেমন জ্যান লাগছে। সঙ্গে সঙ্গে রাজেশ মায়ের 2 গালে 2টো হাত রেখে জিজ্ঞেস করল, মা, তোমার কি শরীর খারাপ লাগছে? এত ঘেমে আছো কেন? সুনিতা নিজের ঘামটা মুছে বলল, কিছু না বাবা, গরম করছিল তাই। রাজেশ তখন বলল, ঠিক বলেছ মা, আজ বেশ গরম। রাজেশ বলল, মা, আমি একটু বেরোচ্ছি, এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব। ঠিক আছে, বেশি দেরি করিস না, আমি রান্না তাড়াতাড়ি করে নেব। এই বলে রাজেশ বেরিয়ে গেল। সুনিতা দরজা বন্ধ করে ভাবল আরেকটু হলেই ছেলে বুঝতে পারত যে এটা গরমের ঘাম নয়, এটা অন্য কিছুর ঘাম। এই ভেবে নিজের মনে হাসতে লাগল।